স্টোরিয়াতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আপনাদের যে গল্পটি পড়ে শোনাবো তার নাম শাল। লিখেছেন নরেন্দ্রনাথ মিত্র। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শুরু করছি নরেন্দ্রনাথ মিত্রের শাল। রাত্রে অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল অনিমেষ। সবে অগ্রহায়ণের মাঝামাঝি, তবে এরই মধ্যে বেশ খানিকটা শীত পড়েছে, কিন্তু শীত বস্ত্র এখনো কিছু আসেনি। পাঞ্জাবির ওপর শুধু একটা পুলোভার ভরসা, কিন্তু একটা কিছু গায়ে জড়াতে না পারলে কিছুতেই আজ আর শীত মানবে না। অনিমেষ ঘরের এদিক ওদিক তাকিয়ে হঠাৎ বিছানার ওপর থেকে রঙিন সুজনিটা তুলে নিল। বিথিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল স্বামীর কাণ্ড। বাধা দিয়ে বলল, ও কি হচ্ছে? অনিমেষ বলল, হবে আবার কি, আজকে রাত্রের মতো এই সুজনি আমার অঙ্গাবরণ, দেখো তো কিরকম মানিয়েছে। বিথিকা হেসে বলল, হ্যাঁ একেবারে রাজবেশ, ছাড়ো, ওটা নিয়ে তোমাকে কিছুতেই আমি বেরোতে দেব না। মানুষের একটা কাণ্ড গায়েন আছে তো। এগিয়ে এসে সত্যি সুজনিটা স্বামীর গা থেকে খুলে নিল বিথিকা। অনিমেষ বলল, বেশ, তাহলে ভান্ডার খোলো, হাতড়ে হাতড়ে দেখো কোনো কিছু মেলে নাকি। অন্তত একটা মাফলার টাফলার গলায় জড়িয়ে যেতে পারলেও তো হয়। বিথিকা অভিযোগের সুরে বলল, এত করে বলি, রাত্রে যখন প্রতি মাসেই একবার করে বেরোতে হয়, তোমার যা দরকার তা আগে থেকে করে নাও। অন্তত একটা সার্জের পাঞ্জাবি থাকলেও তো হয়। কিন্তু করবার সময় কিচ্ছু করবে না, আর বেরোনোর সময় বিছানা, লেপ, বালিশ, তোষক যা পাও তাই নিয়ে টানাটানি করবে। স্ত্রীর গঞ্জনাটা বিনা প্রতিবাদে শুনতে লাগলো অনিমেষ। কথা বলল না যে করবার ইচ্ছা থাকলেই তো সব জিনিস করা যায় না। বাংলার দৈনিক কাগজের অফিসে চাকরি, মাইনে স্বল্প, তাও সুনিয়মিত নয়। যা মেলে তাতে খোরাক আর পোশাক দুই একই সঙ্গে সংগ্রহ করা হয়ে ওঠে না। তবু তো মাইনে পেয়ে এ মাসে একজোড়া শাড়ি আর বাবুলের জন্য গরম জামা মোজা কিনে আনতে হয়েছে। কিন্তু বিথিকার ভঙ্গিটুকু ভারী উপভোগ্য, যেন গাফিলতি করেই জিনিসপত্র কিছু কেনে না অনিমেষ। কেবল স্বামীর কাছে নয়, প্রতিবেশীদের কাছেও এই ভাবটাই বিথিকা বজায় রাখতে চায়। ঘরের দরকারি জিনিসপত্রের অপ্রতুলতার কারণ অর্থাভাব নয়, অনিমেষের অমনোযোগ আর ঔদাসীন্য। অনিমেষ বেরিয়ে যাচ্ছিল, কিন্তু বিথিকা ফের বাধা দিয়ে দিল। বলল, দাঁড়াও, দেখি কিছু আছে কিনা, খালি গায়ে বেরিয়ে যাবে? তুমি দেখছি এটা শক্ত, কোনো রকম কিছু অসুখ বিসুখ না ঘটিয়ে ছাড়বে না। এত করে বললাম আমার শাড়ি সামনের মাসে হবে, তুমি একটা কিছু কিনে নাও আগে। বাবুলের পুরনো জামা যা আছে এ মাসে তাতে চলে যাবে, ওর তো আর নাইট ডিউটি নেই। 2 বছরের ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে অনিমেষ একটু হাসল। তারপর স্ত্রীকে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, রাজভাণ্ডার একবার উপর করলে করো, আর না হলে আমি চলি। ছোট ছোট গোটা 2 সুটকেস আর বিথিকার বাপের বাড়ি থেকে পাওয়া বড় একটা ট্রাঙ্কের স্থান রয়েছে তক্তপোষের তলায়। নিচু হয়ে একটু হামাগুড়ি দিয়ে সেই ট্রাঙ্কটা বিথিকা টেনে বার করলো। তারপর স্বামীকে বলল, তাকের ওপর বার্লির খালি কৌটোটার মধ্যে চাবির রিং রেখেছি, দাও তো দেখি। তাকে বার্লির কৌটো একটা নয়, একটার মুখ খুলতে দেখা গেল তার মধ্যে চিনি, আর একটার মধ্যে মশলা। তৃতীয় কৌটোটায় হাত দিতে যাচ্ছিল অনিমেষ। বিথিকা এগিয়ে এসে তার পাশের কৌটোয় মুটকি খুলে চাবির রিংটা বের করে নিতে নিতে বলল, কোনো কাজ যদি তোমাকে দিয়ে হয়। অনিমেষ বলল, বারে, তুমি কোথায় কোন জিনিস লুকিয়ে রাখো আমি কি করে পাবো? ট্রাঙ্কের ভেতর থেকে নানা জিনিস বেরোতে লাগলো। পুরনো ছেঁড়া ধুতি, পাঞ্জাবি, বিথিকার খান্দুই পোশাকি শাড়ি, বাবুলের খেলনা, একখণ্ড গীতবিতান, কিন্তু শীতবস্ত্রের কোনো সাক্ষাৎ হলো না। অনিমেষ সরে এসে বলল, থাক থাক, হয়েছে। কিন্তু বিথিকা বলল, না, পেয়েছি, আমার প্রাণটা না আঁতকে উঠেছিল, গেল কোথায় জিনিসটা, এই নাও। অনিমেষ বিস্মিত হয়ে দেখল বিথিকার হাতে একখানা কাশ্মীরি শাল, পুরনো কিন্তু দামি শৌখিন জিনিস। একটু চুপ করে থেকে অনিমেষ বলল, এ জিনিস তুমি কোথায় পেলে, এ কার? বিথিকা একটু কাল মাথা নিচু করে রইল,
তারপর স্বামীর দিকে না তাকিয়ে মৃদুকণ্ঠে বলল, মার কাছে ছিল। বাবার একটা জরুরি দলিল খুঁজতে খুঁজতে আমাদের সেই বড় আলমারির দেরাজ থেকে বেরিয়েছে। মা বলল, তোর জিনিস তুই রাখগে। অনিমেষ বলল, তোর জিনিস মানে? ও, বিজয়বাবুর শাল বুঝি? বিথিকা অস্ফুট স্বরে বলল, হ্যাঁ। তারপর শালটা তক্তপোষের ওপর রেখে সমস্ত জিনিস ট্রাঙ্কের ভেতরে ভরতে লাগলো। বিথিকা এবার স্বামীর দিকে তাকালো। কেন? অনিমেষ একটু থতমত খেয়ে বলল, মানে দামি জিনিস তো, সাধারণ ব্যবহারের জিনিস তো নয়, তাই আর কি। ততক্ষণে বিথিকা ট্রাঙ্ক বন্ধ করে ফেলেছে। উঠে দাঁড়িয়ে শালখানার ভাঁজ ভেঙে স্বামীর কাঁধে রেখে বিথিকা একটু হেসে বলল, সাধে কি তোমাকে কৃপণ বলি? জিনিসটা দামি বলে তা চিরকাল ট্রাঙ্কে তুলে রাখবে, ব্যবহারও করবে না? নাও, এ নাও। কথা বলার ভঙ্গিটা বেশ মিষ্টি বিথিকার, আর হাসলে ভারী সুন্দর দেখায় ওকে। অনিমেষ আর আপত্তি করতে পারল না, বলল, আচ্ছা চলি এখন। তারপর চৌকাঠে পা দিয়ে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলল, বেশ চমৎকার জিনিস সত্যি। বিজয়বাবু বেশ শৌখিন পুরুষ ছিলেন, আমার মতো উজবুক ছিলেন না, কি বলো বিথি? একটু থেমে বলল, আচ্ছা বিজয়বাবু কত দিয়ে কিনেছিলেন শালটা, মনে আছে? বিথিকা বলল, তা জানি না, দামটাও আমাকে বলতো না। বন্ধুদের সাথে একবার এলাহাবাদে বেড়াতে গিয়েছিল, সেখান থেকেই। অনিমেষ বলল, ও আচ্ছা, ঠিক আছে, চললুম, সাবধানে থেকো। বিথিকা মৃদু হাসল। অসাবধানের কি আছে, ভালো কথা। বাবুলকে বুঝি তুমি কমলালেবুর লোভ দেখিয়েছিলে, বিকাল থেকে লেবু লেবু করছে? অনিমেষ বলল, আচ্ছা কাল নিয়ে আসবো। আর বাবুলের মায়ের বুঝি কিছুতে লোভ নেই, একেবারে নিরাসক্ত যোগিনী? বিথিকা বলল, আহা, লোভ থাকলেই বা কি, লোভের বড় জিনিসটিকে ধরেই তো সুপ্রভাত অফিস টান দিয়েছে। অনিমেষ বলল, তা ঠিক, নাইট ডিউটির রাতগুলি শুভ রজনী নয়, কিন্তু ঘন্টা বিচ্ছেদের পর ভোরগুলি তো সত্যিই সুপ্রভাত। হাত ঘড়ির দিকে তাকিয়ে অনিমেষ আর দাঁড়ালো না, কিন্তু বাসে উঠে লক্ষ্য করল সহযাত্রীদের কেউ কেউ তার শালখানার দিকে একাধিকবার ফিরে ফিরে তাকাচ্ছে। অনিমেষ নিজেও আরও একবার শালটাকে দেখে নিল। সত্যি ভারী চমৎকার জিনিস, কিন্তু এর প্রথম অধিকারী আজ আর নেই। বিথিকার সঙ্গে বিজয়ের শালও আজ তার উত্তরাধিকারীর হাতে পড়েছে। বিজয়ের সম্বন্ধে আরও দুটুকরো কথা আজ জানল অনিমেষ। বন্ধুদের সাথে এলাহাবাদ বেড়াতে গিয়ে শাল কিনেছিল, আর জিনিসপত্র কিনে স্ত্রীকে তার দাম বলার মতো অভ্যাস ছিল না বিজয়ের। বিজয়ের সম্বন্ধে সত্যি বড় চুপচাপ বিথিকা। মাঝে মাঝে দু একদিন কৌতূহলী হয়ে এক আধটা কথা বেরিয়ে গেছে। অনিমেষ বিথিকার কাছ থেকে তেমন কেন উৎসাহ পায়নি। পর মুহূর্তে নিজেই লজ্জিত হয়েছে। কি দরকার এসব কথা পেরে? স্ত্রীর বিগত স্বামী কেমন ছিল তা জানতে চাওয়া অভদ্রতা ছাড়া আর কিছু নয়। এ যেন বিবাহিত স্ত্রীর কুমারী জীবন সম্বন্ধে স্বামীর অশোভন অনুসন্ধি ইচ্ছা। না, তার চেয়েও নিষ্ঠুর কাজ। অবশ্য যতদূর জানা যায় বিজয়ের সঙ্গে মোটেই হৃদ্যতার সম্পর্ক ছিল না বিথিকার। বনিবনাও ছিল না স্বামী স্ত্রী। বিথিকা যে কুমারী নয়, অধ্যাপক শ্রীবিলাসবাবুর বাড়িতে প্রথম আলাপে অনিমেষ তা মোটেই বুঝতে পারেনি। কি করে বুঝবে? সাধারণ হিন্দুর ঘরে বেশে চালে চেহারায় বিধবার যে লক্ষণ সুনির্দিষ্ট তা বিথিকার মোটেই ছিল না। তখন থেকে বিজয়ের স্মৃতিকে নতুন কৌমার্যে একেবারে যেন মুছে ফেলেছিল বিথিকা। পরনে ছিল অনতি প্রশস্ত কালো পেড়ে শাড়ি, হাতে একগাছা করে চুড়ি, গলায় সরু হার। বিথিকাকে কুমারী বলেই বহুদিন মনে ভ্রম ছিল অনিমেষের। খুব তাড়াতাড়ি সে ভুল ভাঙাবার কেউ তখন চেষ্টাও করেনি, না বিথিকার বাবা শ্রীবিলাসবাবু, না তার মা মনোরমা। বিথিকাও অনিমেষের সঙ্গে আলাপ করেছে, গল্প করেছে, চায়ের আসরে সাহিত্য রাজনীতির তর্ক তুলেছে, কিন্তু কোনোদিন বিজয়ের প্রসঙ্গ তোলেনি। তোলবার কোনো অবকাশও ছিল না। আর সে অবকাশ যে হয়নি তার জন্য মনে মনে অনিমেষ কৃতজ্ঞ সকলের কাছে। রঙিন শাড়ি কেন বিথিকা পরে না, এই প্রশ্ন অনিমেষের মনে একবারও ওঠেনি, কারণ শাড়ির রঙের অভাব মনের রঙে ভরে গিয়েছিল। আভরণের অপ্রাচুর্যকে মনে হয়েছিল রুচির স্বকীয়তা বলে। তারপর আরও খানিকটা অগ্রসর হয়ে অনিমেষ অবশ্য সবই জানল। যখন জানল তখন আর পেছনো যায় না।
পেছনার কথা ভাবলেও কষ্ট হয়। তাছাড়া পিছিয়ে আসবার প্রয়োজনই বা কি? বিজয় মুখুজ্জে নামে আরেকটি ছেলের সঙ্গে বিথিকার বিয়ে হয়েছিল। বিয়ের পর 3 বছর বেঁচে ছিলেন তিনি। তারপর কুচবিহার না কোথায় গিয়ে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া হয়ে বেচারা মারা গিয়েছেন। স্বামীর সঙ্গে বিথিকার মনের মিল ছিল না। বিধবা হওয়ার পর শ্বশুরবাড়ির সঙ্গে তার বনেনি। ফিরে এসেছে অধ্যাপক বাপের কাছে। যে ছাত্রী জীবনে ছেদ পড়েছিল ফের সংযোগ হয়েছে তার সঙ্গে। বিথিকার জীবনের এই ছোট্ট অধ্যয়নটুকু নগণ্য কটি তথ্য ছাড়ার কি? তাই এসব জেনেও একদিন মেঘলা বিকালে তেতলার ছাদের নিরালা চিলকোঠায় অনিমেষ বিথিকার হাতখানা নিজের মুঠির ভিতরে অসংকোচে তুলে নিয়ে বলতে পেরেছিল, আমি আর জবাব চাই বিথিকা। বিথিকা হাত ছাড়িয়ে নেয়নি। জবাবের বদলে মুখ নিচু করে আরেকটি ছোট্ট প্রশ্ন শুধু করেছিল, তুমি তো সবই শুনেছ, আমি কি তোমাকে সুখী করতে পারবো? এই প্রশ্নের যথার্থ জবাব অনিমেষ বিয়ের পর দিয়েছে। নিজেদের দাম্পত্য জীবনই এর যোগ্য জবাব। অবশ্য গোড়ায় ছোটখাটো 2-1 বাধা এসেছিল। বাবা মানেই দূর সম্পর্কের কাকার সমর্থন প্রারম্ভে পায়নি অনিমেষ। পরে তিনি একদিন এসে বউ দেখে গেছেন, অন্নগ্রহণ করেননি অবশ্য। আর বিথিকার যে শ্বশুর বিধবা পুত্রবধূর গায়ের গয়না শুদ্ধ সমস্ত আস্থাভর সম্পত্তির অধিকার করে তার সঙ্গে সম্বন্ধ তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন, বিয়ের সংবাদে তিনি আবার ছুটে এসেছিলেন উন্মত্তের মতো। অনিমেষকে শাসিয়েছিলেন মামলা করবেন বলে। শেষে বোধহয় উকিলের পরামর্শে বিরত হয়েছে। কিন্তু বাইরের ঝড় ঝাপটায় দুজনের নীড়ের কোনো ক্ষতি হয়নি। বিথিকার মতো মেয়ে হয় না। তার বাবা আর পূর্বাতন স্বামীর তুলনায় আর্থিক দিক থেকে অনিমেষ যে অসচ্ছল তা সে জানে। কিন্তু তার জন্য বিথিকার মুখ কোনোদিন ম্লান দেখা যায়নি, কোনোদিন নিরুদ্যম হয়নি বিথিকা। অনিমেষের আর্থিক সচ্ছলতার অভাবকে নিপুণ মিতব্যয়িতার বিথিকা আড়াল করে রেখেছে। বন্ধুরা যে আসে সেই সুখ্যাতি করে। অনিমেষ শুধু সুন্দরী ভার্যার নয়, সুগৃহিণীরও স্বামী। অফিসে পৌঁছে অনিমেষ শিফট ইনচার্জের কাছে চেয়ারে বসতে না বসতেই উল্টো দিকের চেয়ারে কান্তিময় একেবারে উল্লাসিত হয়ে উঠল। আরে বাবরে অনিমেষ দা, কি করেছেন? অনিমেষ ব্যাপারটা টের পেয়েছিল, কিন্তু বিস্ময়ের ভান করে বলল, করবো আবার কি? কান্তিময় বলল, আরে করবেন আবার কি মানে? এই শীতের রাতে এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে? রাতারাতি এমন সলভেন্ট হলেন কি করে? এ তো দাদা সাদা বাজারের সাধ্য নয়, একেবারে কুচকুচে কালো বাজার। সংবাদ অনুবাদ ফেলে রেখে অন্যান্য সহকর্মীরা ততক্ষণে ঘিরে ধরেছে। কার্তিক, গৌতম, সুধীন, প্রফুল্ল প্রত্যেকের হাত থেকেই হাতে ফিরছে শালটা। কত দিয়ে কিনলেন অনিমেষবাবু? অনিমেষ পরিবেশনযোগ্য সংবাদ বাছাইয়ের কাজে মন দিতে দিতে বলল, কেনা নয়, পুরনো জিনিস, দেখতেই তো পাচ্ছেন। কান্তিময় একটু সুর সংযোগ করে বলল, কে বলে পুরনো হতে নতুন উত্তম? নতুন জ্বরে মাথা ধরে, বিশ্বাস নেই নতুন চা করে। সংসারে চিরকাল এক্সপিরিয়েন্সড হ্যান্ডেরই দাম বেশি। অনিমেষ ধমকের ভঙ্গিতে বলল, হয়েছে, এবার কপি ছাড়তে শুরু করুন তো, প্রেসের লোক এক্ষুনি এসে দাঁড়া লাগাবে। সুদিন শালখানা ফিরিয়ে দিতে দিতে বলল, ও তাই বলুন অনিমেষবাবু, এটা উত্তরাধিকার। গৌতম হেসে বলল, আরে ভাই, সেও তো অর্জন। এমন উত্তরাধিকারের ভাগ্যই বা অনিমেষের মতো কজনের হয়? অনিমেষ ওদের দিকে না তাকিয়েও বুঝতে পারল সহকর্মীদের মধ্যে যারা ব্যাপারটা জানে তাদের সবাই মুখ টিপে হাসছে। শালখানা যে বিজয়ের তা অবশ্য অনিমেষ কাউকে বলেনি, কিন্তু তার কেমন যেন মনে হতে লাগলো ওরা সবাই টের পেয়ে গেছে। টের পেলেই বা কি? একজনের জিনিস কি আর একজন ব্যবহার করে না? মৃত আত্মীয় স্বজনের ব্যবহৃত জিনিস যদি ভোগ করা চলে, স্ত্রীর বিগত মৃত স্বামীর একখানা শাল গায়ে দিলে এত লজ্জা কিসের? তবু অযৌক্তিক কুণ্ঠাটা যেতে চায় না। কোথায় যেন একটা হীনতা আছে এর মধ্যে, আছে নিজের দারিদ্র্যের অগৌরব। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতও বেশ জোর পড়ল।
সমস্ত সংকোচ ঝেড়ে ফেলে শালটা ভালো করে গায়ে জড়িয়ে বসে দ্রুত কলম চালাতে লাগলো অনিমেষ। প্রেসের নাইট ইনচার্জকে যথারীতি উপদেশ দিয়ে শুতে শুতে প্রায় রাত 3টে বাজলো অনিমেষের। অন্যান্য সহকর্মীরা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। দুখানা টেবিল জোড়া দিয়ে তার ওপর কম্বল বিছিয়ে অনিমেষের জন্য শয্যা রচনা করে রেখেছে বেয়ারা বৈকুণ্ঠ। মোটা মোটা 3 খণ্ড ডিকশনারিকে উপাদান করে শালটাকে বাগের মতো ব্যবহার করলো অনিমেষ। পায়ের নখ থেকে চিবুক পর্যন্ত ঢাকলো, ঠোঁট দুটি অনাবৃত রাখলো সিগারেটের জন্য। ঘুমোবার আগে আর একবার মনে পড়ল বিথিকার মুখটা, কিন্তু জেগে থেকে ওর ঘুমন্ত মুখ দেখতে আরো সুন্দর লাগে। পরদিন ভোরে বেশ বেলা করেই ঘুম ভাঙল অনিমেষের। অনেক রোদ উঠে গেছে, বেলা 7টা। অন্যান্য দিন আরো সকালে ওঠে। অনিমেষ বাসায় না পৌঁছানো পর্যন্ত কিছুতেই চা খায় না বিথিকা। এত করে বলেছে অনিমেষ, তবু খায় না। ওর ওই এক দোষ, বলে একা একা চা খেতে আমার ভালো লাগে না। অনিমেষ জবাব দেয়, প্রথম কাপ না হয় একাই খেলে, দ্বিতীয় কাপ দুজনে খাওয়া যাবে। কিন্তু সকালে প্রথম কাপই শেষ কাপ বিথিকার, দ্বিতীয় কাপ ওর সন্ধ্যার জন্য থাকে। বাস স্ট্যান্ডের সামনে ফল আর রুটির দোকান। বাবুলের কমলা লেবু আবদারের কথা অনিমেষের মনে পড়ল। একটু দরদাম করে লেবু দুটো কিনল। আর একজনের আরও একটা আবদার আছে, কিন্তু তা একেবারেই অপ্রকাশিত। চায়ের সঙ্গে আটার রুটির চাইতে পাউরুটি খেতে খুব ভালোবাসে বিথিকা, কিন্তু তা সে কোনোদিনই মুখ ফুটে বলে না। এসব ব্যাপারে চিরকালই ভারী লাজুক। 2-4 পয়সা বেশি দিয়েই কোয়ার্টার পাউন্ড নিল অনিমেষ। পকেটে হাত দিয়ে দেখল বাস ভাড়াটা আছে কিনা। বাসায় এসে অনিমেষ দেখল স্নান সেরে চায়ের সরঞ্জাম নিয়ে বিথিকা তার জন্য অপেক্ষা করছে। ভিজে চুলে পিঠ ঢাকা, সিঁথি আর কপালে সিঁদুরের সুন্দর প্রসাধন। এই সিঁদুর কবছর আগে আর একজনের জন্য পড়তো পৃথিকা। সে মুছেও দিয়ে গিয়েছিল। তা কি এখনো ওর মনে আছে? মনে পড়ে সিঁদুর পড়ার সময়? নিশ্চয়ই না। কিন্তু ছি, এসব কি ভাবছে অনিমেষ? এসব শুধু অভদ্রতা নয়, নিষ্ঠুরতা। নিজের উপরে অনিমেষ যেন একটু রুষ্ট হয়ে উঠল। ততক্ষণে স্বামীকে দেখে মাথায় অল্প করে আঁচল তুলে দিয়েছে বিথিকা। ফিকে হলদে রঙের আঁচল, খুব ফর্সা রং বিথিকার, ফলে যে কোনো শাড়ি তাকে মানায় বেশ। তবু শাড়ি কিনতে গিয়ে রং বাছাই করতে অনেক সময় নেয় অনিমেষ। এক রঙের পর আর এক রং। কোনোদিন ভুলেও আনে না কালো পাড় কি সাদা খোলের শাড়ি। অনিমেষ স্মিত মুখে হাতের কাগজখানা বাড়িয়ে দিতে দিতে বলল, সুপ্রভাত। বিথিকা ছদ্ম অভিমানের ভঙ্গিতে বলল, সুপ্রভাত নয়, বিলম্বিত প্রভাত বলো, আজ এত দেরি যে? অনিমেষ বলল, তোমার শালের দোষ। কাল রাতে চমৎকার ঘুম হয়েছে, এমন কোনোদিন হয় না। একেবারে অতুলনীয় শীত বস্ত্র, সময় কাজে লেগেছে বেশ। শীতের পোশাকে ছোট্ট সাহেব বাবুল এসে কোলে ঘেঁষে দাঁড়ালো। বাবা, কমলা। পকেট থেকে কমলা বের করে ছেলের 2 হাতে তুলে দিল অনিমেষ। তারপর অয়েল পেপারের মোড়া রুটিটা এগিয়ে দিল স্ত্রীর দিকে। বিথিকা অব্যক্ত হয়ে বলল, ফের রুটি? তুমি বড় অপব্যয় করো আজকাল। অনিমেষ মৃদু হাসল। একথার জবাব না দিয়ে সে বলল, নাও রাখো, এই তোমার শাল। সবাই বলছিল আমায় নাকি বেশ মানিয়েছে। সত্যি? বিথিকা স্মিত মুখে বলল, তোমাকে কি না মানায়? তারপর স্বামীর কাঁধ থেকে শালটা নামাতে নামাতে হঠাৎ মৃদু কিন্তু তীক্ষ্ণ আর্তনাদের সুরে বিথিকা বলে উঠল, এ কি? অনিমেষ বিস্মিত হয়ে বলল, কি হলো আবার? শালের একটা কোনা অনিমেষের সামনে মেলে ধরে বিথিকা তীব্র অভিযোগের স্বরে বলল, এ দশা কি করে হলো? এতক্ষণে বুঝতে পারল অনিমেষ। একটু চুপ করে থেকে অপ্রতিভ ভঙ্গিতে বলল, ও, কিন্তু ফুটোটা বোধহয় আগেই ছিল। বিথিকা বলল, মিথ্যে কথা, সে কখনো সিগারেট খেত না। বিজয় সম্বন্ধে আরও একটি তথ্য, সে সিগারেট খেয়ে কোনোদিন গায়ে শাল পোড়ায়নি। কিন্তু এ কি কেবলই তথ্য? বিথিকার আর্তস্বর, তার অভিযোগের তীব্রতা শুধু কি এক টুকরো তথ্যকেই প্রকাশ করছে? সিগারেটের আগুন পোড়া শালের ছোট একটা ছিদ্র,
কিন্তু তার ভেতর দিয়ে দুজনের কাছে কি দুটি অদৃষ্টপূর্ব জগতই না উদ্ভাসিত হয়ে উঠেছে? মাত্র একবার এক পলকের জন্য দুজনে পরস্পরের দিকে তাকিয়ে রইল, কিন্তু একটি পলে যেন একটি যুগের ব্যাপ্তি, যুগান্তরের ঝড়। পরক্ষণে চোখ ফিরিয়ে নিয়ে শালটা তক্তপোষের উপর ছুঁড়ে ফেলে ঘর থেকে বেরিয়ে গেল বিথিকা, আর নিঃশব্দে জামা কাপড় খুলে অনিমেষ ঢুকল বাথরুমে। মিনিট 15-20 পর অবশ্য চায়ের কাপ আর প্লেট ভরা টোস্ট নিয়ে অন্যান্য দিনের মতোই ফের দুজনে বসল মুখোমুখি। লোভী বাবুল কমলা রেখে টোস্টের জন্য হাত বাড়ালো। একখানা দিলে চলবে না, বাবাও দেবে, মাও দেবে। বিথিকা হেসে ফেলল। অনিমেষ হাসল, ঘটোৎকচ। তবু দিনটা ঠিক অন্যান্য দিনের মতো লাগলো না। মুখ নিচু করে চায়ের কাপে চামচ নাড়তে নাড়তে বিথিকা একসময় অস্ফুট স্বরে বলল, মাপ করো। অনিমেষ চায়ের কাপে চুমুক দেওয়ার ফাঁকে স্নিগ্ধ একটু হাসল। পাগল। বিথিকার আনত মুখ লজ্জার আভায় আরক্ত। আঁচলা ভরে ঠান্ডা জল ছিটাবার পর অনিমেষের দু চোখে সেই বিদ্যুৎ স্ফুলিঙ্গ এখন আর নেই। তার বদলে শুধু অনুকম্পা, নিজের জন্য খানিকটা লজ্জাও। তুচ্ছ কারণে হৃদয়ের ক্ষুদ্রতা প্রকাশ হয়ে গেছে। নিজের আচরণে বিস্মিত হয়েছে অনিমেষ, কিন্তু তার চেয়েও বড় বিস্ময় বিথিকা। সব ভুলে সব বিলিয়ে দিয়েও একখানা শাল সে আজ অক্ষত নিশ্ছিদ্র রাখতে চায়। মনে রাখতে চায় একজনকে, যে সিগারেট খেত না। শত ছিদ্র স্মৃতির ভাণ্ডারে এখনো একই স্বর্ণরেণু সঞ্চয়ের স্বাদ। কি ভাবছেন? সত্যি মানুষের মন বড়ই জটিল, তার নাগাল পাওয়া সত্যি খুব কঠিন। তবুও আমরা সেই আলেয়ার পেছনে ছুটেই বেড়াই। আপনাদের কি মতামত লিখে জানান আমাদের। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরকম অনেক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সঙ্গে থাকুন।